সব প্রতীক্ষার অবসান অবশেষে ইস্টবেঙ্গলে সই করলেন আনোয়ার আলী। 5 বছরের চুক্তিতে 2029 সাল অবধি আনোয়ার আলী ইস্টবেঙ্গলেরই প্লেয়ার এবং এইবার কোনো রকমের লোন চুক্তি নয়, একেবারে পার্মানেন্ট ট্রান্সফারে তিনি আগামী 5 বছর খেলবেন লাল হলুদ জার্সিতে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আনোয়ার আলীর কন্ট্রাক্টের সম্পর্কে, যেটা সবে শুধুমাত্র জাস্ট কালকে রাত্রেবেলাতেই তিনি সাইন করেছেন এবং আজকে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল অফিসিয়ালি তাকে সমর্থকদের সামনে আনভিল করবেন, হয়তো অ্যানাউন্সমেন্টও আসবে এবং সব মিলিয়ে আজকের গোটা দিনটা শুধুই ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলীর। তো ফার্স্ট অফ অল তো এটা জানা কথাই ছিল যে তিনি কলকাতায় আসছেন ইস্টবেঙ্গলে সাইন করতে। এটাও জানা ছিল যে আজকে তার মেডিকেলস এন্ড অল সব কিছু ফর্মালিটিস কমপ্লিট হবে। কিছু পেপার ওয়ার্কসের কারণে সেই সাইনিং একটু ডিলেড হয়, বাট ফাইনালি বিফোর দি এন্ড অফ দ্য ডে ইস্টবেঙ্গল সিআরএসএ আনোয়ার আলীকে নথিভুক্ত করে এবং অফিসিয়ালি তাকে ইস্টবেঙ্গল প্লেয়ার হিসেবে আমরা খুব শীঘ্রই আজকে দেখতে চলেছি বলেই খবর। এবার এখানে বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস এই কন্ট্রাক্টে ধরা পড়েছে, যেটা এক্সক্লুসিভলি কালকে খেলনামের তরফ থেকে ব্রেক করা হয়েছে। আজকে একটু ওই সম্পর্কে আলোচনা করে নেব এবং ফার্স্ট অফ অল যেটা আমি দেখে খুবই অবাক হলাম সেটা হচ্ছে দিল্লি এফসি প্রায় 2.5 কোটি টাকা ট্রান্সফার ফি নিয়েছে আনোয়ার আলীর জন্যে এবং ইস্টবেঙ্গল সেটা একেবারে ডিরেক্টলি পে করে দিয়েছে দিল্লি এফসিকে। অর্থাৎ এই মুহূর্তে দিল্লি এফসির সাথে ইস্টবেঙ্গলের যেই সম্পর্কটা ছিল সেটা এখানেই শেষ হলো। এবার আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমার যে এক্সপেকটেশনসটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট ডে থেকেই যে এক্সপেকটেশন সেট করা হয়েছিল সেটা হচ্ছে আনোয়ার আলীর জন্য এই ট্রান্সফারটা হচ্ছে, আনোয়ার আলীকে একটা পার্মানেন্ট ডিল, আনোয়ার আলীকে একটা বেটার কন্ট্রাক্ট দেওয়ার জন্য এই ডিলটা হচ্ছে। তো সেখানে আমি নিজে পার্সোনালি এক্সপেক্ট করেছিলাম যে যদি এই ডিলটা হয় এবং আলটিমেটলি তিনি যদি ইস্টবেঙ্গলে সাইন করেন তাহলে হয়তো দিল্লি এফসি কোনো রকমের ট্রান্সফার ফি নেবে না, বিকজ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কম্পেনসেশন অ্যামাউন্টের কথা উঠছে হয়তো সেই অ্যামাউন্টটা না হলেও একটা ভারী জরিমানা হতে পারে আনোয়ার আলীর। তো আমার আইডিয়া ছিল যে যেই জরিমানাটা হবে সেটা হয়তো দিল্লি এফসি, ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলী তিনজনেই ভাগাভাগি করে নেবে এবং যেহেতু এই পুরো ডিলটা করা হচ্ছে আনোয়ার আলীর কথা মাথায় ভেবে, সেই কারণে হয়তো দিল্লি এফসি কোনো রকমের ট্রান্সফার ফি নেবে না এবং যেই ট্রান্সফার ফি নেওয়ার কথা সেই টাকাটা তারা কম্পেনসেশন অ্যামাউন্ট হিসেবেই শো করবে। বাট এখানে আমি সত্যি খুবই অবাক হলাম যে দিল্লি এফসি ডিরেক্টলি ট্রান্সফার ফি নিয়েছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইনফ্যাক্ট তারা এই কন্ট্রাক্টে ক্লজ পুট করেছে যে ইফ অ্যাট অল যদি কোনো রকমের ফাইন আনোয়ার আলীকে শেষ পর্যন্ত গিয়ে দিতে হয় তাহলে সেই ফাইনের একটা টাকাও দিল্লি এফসি দেবে না, সেই টাকা পুরোপুরি ভাগ হবে ইস্টবেঙ্গল এবং আনোয়ার আলীর মধ্যে। এটা দেখেও কিন্তু আমি ভীষণ অবাকই হয়েছি। আই রিয়েলি এক্সপেক্টেড যে যেহেতু এই পুরো বিষয়টায় দিল্লি এফসি ভীষণ রকমভাবে ইনভলভ ছিল, সেখান থেকে আমার এক্সপেকটেশন ছিল যে দিল্লি এফসি হয়তো এই কম্পেনসেশন অ্যামাউন্টটা ভাগ করে নেবে তিনজনের মধ্যে, কিন্তু সেই টাকাটা তারা ভাগ করছে না। কিন্তু তারা এটা জানিয়েছে যে এই যে ফাইন ইম্পোজড হবে বা যে কোনো স্যাংশন যেটা ইম্পোজড হতে পারে, সেই স্যাংশন বা সেই ফাইনকে ডিফেন্ড করার জন্য বা অ্যাপিল করার ক্ষেত্রে দিল্লি এফসি সব রকম সাহায্য করবে ইস্টবেঙ্গলকে, কিন্তু ফাইন পেমেন্ট আলটিমেটলি যেটা করতে হবে সেই ফাইন পেমেন্টের কোনো টাকা কিন্তু দিল্লি এফসি দেবে না। তো এই দিক থেকে দেখতে গেলে অবভিয়াসলি দিল্লি এফসি তাদের নিজেদের লাভটা দেখবে এবং সেখান থেকে দাঁড়িয়ে আনোয়ার আলীর মতন একটা প্লেয়ারকে বিক্রি করে 2.5 কোটি টাকা যদি তারা পায় তাহলে সেই টাকাটা তারা কেন ইউজ করবে না, কেন তারা নেবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে এখানে সবাই বেসিক্যালি ফাইন্যান্সটাই দেখছে, সেখানে সবাই মনিটারি বেনিফিটটাই দেখছে এবং এটাই হচ্ছে মেন কারণ এই পুরো ডিলটার পেছনে। তো সেখান থেকে দাঁড়িয়ে আই এম নট সারপ্রাইজ যে দিল্লি এফসি 2.5 কোটি টাকা অ্যাজ এ ট্রান্সফার ফি অ্যাকসেপ্ট করেছে এবং কম্পেনসেশনের জন্য তারা কোন রকমের ভাগিদার হবে না সেটাও তারা জানিয়েছে। এখানে এরপরে যে রকমই স্যাংশন আসুক না কেন সেটা পুরোপুরি দায়িত্ব হবে আনোয়ার আলীর এবং ইস্টবেঙ্গলের। তো বেসিক্যালি এবার দেখতে হবে যে আলটিমেটলি কম্পেনসেশন অ্যামাউন্টটা কত টাকায় গিয়ে দাঁড়ায়। যাই অ্যামাউন্ট ফাইনাল হিয়ারিং এ আসুক না কেন, আমার মনে হয় না যে ইস্টবেঙ্গল সেই টাকা দেবে বলে। অবভিয়াসলি আপিল করা হবে এবং সেই আপিলের ডিসিশনের জন্য আমাদের আবার অপেক্ষা করতে হবে। অর্থাৎ মোহনবাগানের এই কম্পেনসেশন অ্যামাউন্টটা পেতে একটা ভালো রকমেরই সময় লাগবে। এবার এর মধ্যে খরচাপাতিও আছে, উকিলের খরচা রয়েছে, এই রয়েছে। সো অবভিয়াসলি আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি আ লং প্রসেস। এবার এখানে দুটো ক্লাবেরই খরচা হবে লিগাল ব্যাটেলস লড়তে, সেটা আমরা সকলেই জানি এবং সেই কারণে আপিল হবে, তো কেস আরও ঝুলবে। ফাইনের ক্ষেত্রে তো ডেফিনেটলি আমার মনে হয় আপিল হচ্ছে। প্লেয়ার স্যাংশন যদি হয় এবং হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি, সেখানে আই থিঙ্ক কোনো রকমের আপিল করার চান্সটা কম। ডিপেন্ড করছে কত ডিউরেশনের জন্য ব্যান হচ্ছে। যদি খুব বড় ডিউরেশনের জন্য ব্যান হয় তাহলে সেখানেও ইস্টবেঙ্গল আই থিঙ্ক আপিল করবে। যদি শর্টার ডিউরেশনের জন্য ব্যান হয় তাহলে সেটা আই থিঙ্ক বোথ দ্য ক্লাব অ্যান্ড দ্য প্লেয়ার হ্যাজ অলরেডি অ্যাকসেপ্টেড যে একটা স্যাংশন আসতে পারে। সো ডিউরেশন কম হলে আমার মনে হয় সেটা অ্যাপিল হয়তো কেউই করবে না। কম্পেনসেশন অ্যামাউন্ট আর যদি ইনফ্যাক্ট এরপরে যদি কোনো রকমের ট্রান্সফার ব্যান দেওয়া হয়, ইফ ইট ইজ প্রুভেন যে ইস্টবেঙ্গল এই কন্ট্রাক্টের ইনভেস্টমেন্টের পেছনে ছিল, তাহলে সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে লিগাল ব্যাটেলটা আমার মনে হয় খুব সহজেই শেষ হচ্ছে না। এই কেস লম্বা চলবে এবং এখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকমের ডেডলাইন দেওয়া কিন্তু সম্ভব নয়। পিএসসির যাই হিয়ারিং আসুক না কেন, দ্যাট ওয়ন্ট বি দি ফাইনাল স্টেটমেন্ট বা ফাইনাল অর্ডার, আমি মনে করি সেটা। তো যাই হোক, আই থিঙ্ক ইস্টবেঙ্গল হ্যাজ সাইন্ড দ্য বেস্ট ইন্ডিয়ান ডিফেন্ডার ইন দি মার্কেট। জিক্সনের জন্য প্রায় 3.2 করোড় তার ট্রান্সফার ফি
গিয়েছিল মোস্ট প্রবাবলি, এবং তার সাথে সাথে আনওয়ার আলীর জন্য প্রায় 2.5 কোটি টাকার ট্রান্সফার ফি, এর ওপর তার হাই স্যালারি রয়েছে প্রায় 5 কোটি টাকার মতন, মানে 4.8 crores ইন হিজ বেস্ট সিজন, বাট অন অ্যান অ্যাভারেজ 4 to 4.5 crores এভরি ইয়ার। তো অবভিয়াসলি আই থিঙ্ক ইস্ট বেঙ্গল প্রচন্ড বেশি ইনভেস্ট করেছে এই মুহূর্তে নিজেদের স্কোয়াড বিল্ড আপের ক্ষেত্রে। আই থিঙ্ক ইস্ট বেঙ্গল একটা সুযোগ দেখেছিল এবং সেই সুযোগের সদ্ব্যবহার তারা কিন্তু করেছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে আবারও বলে দিচ্ছে ACL 2-তে সম্ভবত থাকছেন না আনওয়ার আলী, বিকজ রেজিস্ট্রেশন উইন্ডো আই থিঙ্ক ক্লোজ হয়ে গেছে, তাকে নতুন করে রেজিস্টার করা যেতে পারবে না আনটিল আনলেস যদি কোনো প্লেয়ার ইনজিওর্ড হয়ে যায়, যেটা হওয়ার চান্সেস আমি জানি না কতটা। তো সেক্ষেত্রে এবং সবথেকে বড় কথা হচ্ছে একদিনের মাথায় তিনি নিশ্চয়ই ACL 2 খেলবেন না। ডুরান্ড কাপের ক্ষেত্রে শোনা যাচ্ছে ডার্বির আগে হয়তো তাকে রেজিস্ট্রেশন করানো যেতে পারে এবং ডার্বিতে হয়তো তিনি খেলবেন, এরকমটাই আশা সমর্থকদের। তো দেখতে হবে যে আলটিমেটলি আনওয়ার আলীর প্রথম ম্যাচ কবে হয়, কারণ অবভিয়াসলি 18 তারিখ ডার্বি যদি তিনি না খেলেন তাহলে সেক্ষেত্রে এরপরে কবে লাহোর জার্সি পরে তিনি খেলবেন সেই সিদ্ধান্তটার জন্য 22 তারিখের যে হিয়ারিং রয়েছে সেটার জন্য অপেক্ষা করতে হবে লাহোর সমর্থকদের জন্য। বাট ওভারঅল এই হচ্ছে আনওয়ার আলীর খবর। অবশ্যই হবে সমর্থকরা জানুন যে তোমাদের কিরকম লাগলো আজকের এই ভিডিওটা। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।